আসসালামু আলাইকুম। গ্রিন পার্টির আজকের বাংলাদেশ থেকে আমি রাজু আহমেদ খান আপনাদেরকে কয়েকটি পত্রিকার শিরোনাম পড়ে শোনাবো। তার মধ্যে আমি যে প্রথম পত্রিকাটি নিয়েছি এটার নাম হচ্ছে পাঞ্জেরি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একটি অখ্যাত পত্রিকা। অখ্যাত বলতে আর কি খুব বেশি দাম না এবং খুব বেশি মানুষের হাতে যায় না, এরকম মানে উঁচু শ্রেণীর মানুষের হাতে যে সমস্ত নাম করা পত্রিকাগুলি আছে সেসব তালিকায় এটা হয়তো নেই, কিন্তু আমরা গ্রিন পার্টি সাধারণ মানুষের, গরিব মানুষের রাজনীতি করি। তো বাজার থেকে আমরা একটু মানে পিছিয়ে পড়াদের পত্রিকাগুলো সংগ্রহ করি তাদেরকে প্রমোট করার জন্য। আমি পড়ছি পাঞ্জেরি থেকে প্রথমে শিরোনাম বলবো পাঠ্য বই কিনছে চড়া দামে। রাজগুত্র মডেল কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী জারিফ হাসান সাদি পত্রিকায় উঠেছে, এবার মাত্র 2টি বই পেয়েছে স্কুল থেকে, এই জন্য বইয়ের PDF কপি প্রিন্ট করতে বলছে শিক্ষকরা। কিন্তু কয়েকটি বইয়ের প্রথম 2-3 অধ্যায় করে প্রিন্ট দিতেই 3-4 হাজার টাকা খরচ হয়ে যায়। জারিফের মা সাবিনা ইয়াসমিন বলেন, সেজন্য বাজার থেকে বই কেনার চেষ্টা করছি। আচ্ছা, পর্যাপ্ত বই কেন নাই শিরোনাম করা হয়েছে উপদেষ্টা এবং NCTVর উপর আস্থা নেই। তারেক রহমান বলছে বিএনপি সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই, দুটি জরুরি। আমরা হয়তো কালকে বা তার আগের দিন বলেছিলাম যে জুনায়েদ সাকি বলেছে আমরা নির্বাচন এবং সংস্কার দুটো চাই। আজকে দেখছি তারেক রহমানের বক্তব্য যে বিএনপি সংস্কার ও নির্বাচন দুটির পক্ষে। এটা হচ্ছে রাজনৈতিকভাবে রাজনৈতিক কথা, দুটোর পক্ষেই, সংস্কারের পক্ষে, কিন্তু সংস্কার দীর্ঘমেয়াদী না স্বল্পমেয়াদী সে বিষয়ে আছে, মানে বিএনপির একটা নিজস্ব স্ট্র্যাটেজি আছে। তো যাই হোক, এখানে আর শিরোনামগুলি আমরা দেখতে পাচ্ছি যেগুলি আছে। শেয়ার বাজার দরপতন চলছে। আচ্ছা, ইসি সানাউল্লাহ বলেছে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ কমিশনের হাতে না। তো এখানে একটি খবর আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। কদিন আগে আমরা ঢাকা ভার্সিটির এরকম একটি খবর শুনেছিলাম, এখন জগন্নাথ ভার্সিটি। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল র্যাবের সাবেক ডিজির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। জুলাই আগস্ট ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানোর দায়ে র্যাবের সাবেক ডিজি হারুন রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাঞ্জেরির পিছনের খবর হচ্ছে কঠোর হচ্ছে সব ধরনের ড্রোন ওড়ানোর নিয়ম, যেসব কারণে বেড়েছে প্লেনের টিকিটের দাম। রিজার্ভ চুরির মামলা তদন্ত করতে চায় দুদক, এতদিন চায় না কেন? বিদায় নিলেন ডোনাল্ড লু। আপনারা জানেন আমরা লুর কথা বারবারই বলতাম, লু হওয়ার মতো। এবং EVM কেনায় অনিয়ম ক্ষতি দেখছে দুদক এখন সক্রিয়। শাহবাগে শিক্ষকদের সমাবেশে পুলিশের লাঠিপেড়া, জল কামান। GM কাদের বলেছে যে ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের বন্ধুত্ব অকৃত্রিম। স্ত্রী সহ সাবেক ধর্মমন্ত্রীর বিরুদ্ধে দুদকের 2 মামলা। রেল সেবা অ্যাপ ও কাউন্টার থেকে টিকিট ক্রয়ের অনুরোধ। 25 দিনে এলো 167 কোটির বেশি মার্কিন ডলার রেমিটেন্স। এবং প্রণয় ভার্মা বলেছে, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন ঢাকা দিল্লি সম্পর্ক পারস্পরিক নির্ভরশীলতা ও স্বার্থে এগিয়ে যাবে। এ হলো পাঞ্জেরি নামে একটা কবিতা আছে যে পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান।
এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। স্বল্প পরিসরে, স্বল্প আলোয় এবং স্বল্প শক্তিতে গ্রিন পার্টির প্রধান কার্যালয়ে বসে আপনাদের আজকের পত্রিকা শোনাচ্ছি। আজকের পত্রিকার এই শিরোনামগুলো থেকে আপনারা মোটামুটি তথ্য পাবেন চলমান বিশ্বের, চলমান দেশের ঘটনাবলীর। আমি এতক্ষণ পড়লাম আজকের খবরের শিরোনাম, সেটা হচ্ছে পাঞ্জেরি। এখন আপনাদের সামনে আমি অন্য একটা পত্রিকা নিয়ে আসবো, সেটা হচ্ছে ব্রাইট বাংলাদেশ। আপনারা কি হয়তো দেখতে পাচ্ছেন কিনা? এখানে তো উল্টো দেখাচ্ছে, দুঃখিত, এটা দেখে লাভ নেই। এই আমি তো ফ্রন্ট ক্যামেরায় কাজ করছি, শিরোনাম দেখাচ্ছে উল্টো, দুঃখিত আমি। আপনাকে আমরা হয়তো সাহায্য করতে পারি এভাবে, শিরোনামটা একটু দেখানোর জন্য এভাবে আমি একটু ক্যামেরার সামনের দিকে নিলে তারা হয়তো এটার পত্রিকাটা অন্তত নামটা দেখতে পাবেন, ব্রাইট বাংলাদেশ। এছাড়া আর কিছু করার নেই আমি আমার ক্যামেরা ঘুরিয়ে নিলাম। এটার শিরোনাম হচ্ছে চাকরি জাতীয়করণের দাবি, শিক্ষকদের জল কামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। এসব খবর আমি আগের পত্রিকা থেকে পড়লাম। ডিসেম্বরে নির্বাচন চাইলে সব প্রস্তুতি অক্টোবরের মধ্যে সারতে হবে, এটা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। চলতি বছর ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হলে তফসিল ঘোষণা সহ এ সংক্রান্ত সব প্রস্তুতি অক্টোবরের মধ্যে শেষ করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এম নাসির উদ্দিন। একই সঙ্গে উৎসব মুখর পরিবেশে ভোট করার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি। তো যাই হোক, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলে এটা হয়তো ডিসেম্বরের মধ্যেই হবে। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা বলেছেন যে যদি আরও কিছু সংস্কার প্রয়োজন হয়, আপনারা যদি মনে করেন, তাহলে এটা আরও 6 মাস বাড়ানো যেতে পারে। তার মানে 26শে জুন। আমার তো মনে হয় এটুকু সময় দেওয়া উচিত। ডিসেম্বরের মধ্যে করলেও একেবারে খুব বেশি ক্ষতি হয়ে যাবে তা না, ডিসেম্বরের মধ্যেও করা যায়। কারণ সাধারণত বর্ষিয়ান রাজনীতিবিদরা চিন্তা করেন তাদের বয়স বেড়েছে, তাদের কাছে 6 মাস একটা বড় ফ্যাক্টর। তাদের জীবদ্দশায় অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক মানুষের জন্য কাজ করেছেন। তাদের অনেকের আছে একটা জীবনের শেষ ইচ্ছা একটু সংসদ সদস্য হওয়া, মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা। সেই বিচার করলে সেই সুবাদে 6 মাস সময় একটা বিরাট সময়, যা আমরা মনে করি যে সেটাও অনেক বড় ফ্যাক্টর। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া ভালো। আর আমাদের জন্য, আমরা যেন বয়সে তাদের থেকে একটু কম, বিশেষ করে এই বয়সী, যদিও মানে মানুষের মৃত্যু বলে কেউ আসে না। আমি বাসায় বলেছি তুমি সব কিছু রেডি রাখো, কোথায় যাবা কি করবা, কারণ আমার বাঁচার সম্ভাবনা কম। মানে বয়স এই তো সামনের জুলাই 55 হবে। তারপর ধরে নিলাম যদি 60 বছর কাজ করতে পারি, তাহলে আর 5 বছর আমার কর্মক্ষম সময়। বাকি সময়টা হয়তো অসুখে বিসুখে প্যারালাইজড হয়ে, কিংবা অসুস্থ হয়ে, কিংবা নির্বাক হয়ে, অথবা নিষ্কর্ম হয়ে পড়ে থাকতে হবে, অথবা মৃত্যুবরণ করতে হবে। এটা বাস্তবতা নিয়ে কথা বলতে আমার কোনো আপত্তি নেই। আমি বাস্তবতা নিয়ে কথা বলি। আমি ধরে নিয়েছি যে আমার আর কর্মক্ষমতা আছে, আমার কাজ করবার সময় আছে। যেহেতু আমি 24 ঘন্টায় কাজ করি, 3 থেকে 4 ঘন্টা ঘুমাই, সেহেতু অন্যদের সঙ্গে আমার বয়স হিসেব করলে চলবে না। আমাকে প্রচুর উপন্যাস প্রবন্ধ লিখতে হয়, আমাকে আর্টিকেলস লিখতে হয়, আমাকে অনেক বিষয়গুলো দেখতে হয়, পড়তে হয়, মাথা চলে দিনে রাতেও 2টা 3টা। সেই হিসেবে আমি মনে করি যে আগামী 5 বছর আমি হয়তো ঠিকঠাক মতো কাজ করতে পারবো, তারপরে হয়তো আমি বিকল হয়ে যাব। তো সেটা বড় কথা না। আমি 88টা বই লিখেছি, অনেকে এটাকে হাসি ঠাট্টা করে উড়িয়ে দিলেও তো লিখেছি তো কষ্ট করে, সেইগুলো হয়তো আপনারা ভবিষ্যতে পড়বেন। আমার অনেকগুলো মানে একটা পেজের মধ্যে সেই সবগুলো পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা হয়তো খুঁজে পাবেন, হয়তো পড়বেন কিংবা পড়বেন না। তবে আমার মৃত্যুর পরে নিশ্চয়ই কিছু পাঠকের সংখ্যা বাড়বে আমি মনে করি। তো জীবদ্দশা হয়তো সেভাবে আমি পাঠক পাবো না, কারণ আমি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নই। আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান।
পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক এবং প্রধান সমন্বয়ক হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস। এই ব্রাইট বাংলাদেশ থেকে পড়ছি। আমি পড়েছিলাম ডিসেম্বর নির্বাচন চাইলে সব প্রস্তুতি অক্টোবরের মধ্যে সারতে হবে। এখানে বিদ্যুতে বড় ধরনের সংকটের সংখ্যা শিরোনামে উঠে এসেছে। বিস্তারিত আপনারা পত্রিকা বা গুগল সার্চ করে পড়ে নেবেন, আমি শুধু শিরোনাম আপনাদেরকে জানাবো। বাংলাদেশের কসাই আসাদুজ্জামান খান কামাল, এই খান কামাল মানে বাংলাদেশের কসাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সম্বন্ধে বলা হয়েছে। কথাটা যারা বলেছেন একদম অ্যাপ্রোপ্রিয়েট বলেছেন, কারণ হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনেই তো ছাত্র জনতার উপর পুলিশের গুলি হয়েছে, তাদের নির্দেশই হয়েছে, তা কন্ট্রোল করার দরকার ছিল। যে কোনো মূল্যে ছাত্রদের মানুষের উপর গুলি চালানো ঠিক হবে না। এটা কোনো যুদ্ধ নয়, এটা বাংলাদেশের অভ্যন্তরের বিশৃঙ্খলা রোধ করা জল কামানি যথেষ্ট বা টিয়ার গ্যাস হতে পারে, কিন্তু সরাসরি গুলি করে মানুষ মারার পক্ষে আমি নই। সেই কারণে আওয়ামী লীগ যে দোষারোপ হয়েছে, অনেকে বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। নিষিদ্ধ করার মতো অপরাধই তারা করেছেন, তবে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না। সেটা আমি আগের দিনের আলোচনায় বলেছি যে নিষিদ্ধ করলে তারা হয়তো বা ভিন্ন নামে, ভিন্ন কনসেপ্টে, ভিন্ন আঙ্গিকে, ভিন্ন পরিচয় মাঠে থাকবে। তাই কারোর কনসেপ্ট আদর্শকে দাবিয়ে রাখা যায় না। তাদেরকে তো নিয়ন্ত্রণে আনা সম্ভব, তাদেরকে মোটিভেশন দিয়ে, তাদেরকে শাস্তি দিয়ে, কাউকে যারা করেনি ফৌজদারি অপরাধ তাদেরকে মোটিভেশন দিয়ে একটি দলকে পরিশুদ্ধ করা যায়, সেই দায়িত্ব সরকারকে নিতে হয়। তো তাই বলে যে আমি সাফাই গাচ্ছি তা না। এই পত্রিকার এই শিরোনামের সঙ্গে আমি একমত যে আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের কসাই। এখানে আরেকটি খবর আছে, মার্কিন কোম্পানির সঙ্গে এলএনজি চুক্তি নিয়ে বিবৃতি বিডার। তো সেটার খবরের বিস্তারিত এখন যাব না, তবে এই খবরটা পড়তেই হয়। সেক্টর কমান্ডার শফিউল্লাহর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক। আমরা শোক জানাচ্ছি গ্রিন পার্টির পক্ষ থেকে এবং পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবেই শোক প্রকাশ করছি, গভীর শোক প্রকাশ করছি যে বাংলাদেশের সেক্টর কমান্ডার শফিউল্লাহর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, সে সাথে আমাদের শোক। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন জামিনে থাকা শীর্ষ আসামিদেরকে আবারও ধরা হবে। আচ্ছা, কঠোর হচ্ছে সব ধরনের ড্রোন উড়ানোর নিয়ম, সেটা আমি আগের পত্রিকায় পড়ছি বাংলাদেশ ব্রাইট, পড়ছি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান উপদেষ্টা, সেই সাথে হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিসের প্রধান উপদেষ্টা। আমাদের রাজনৈতিক দল ভার্চুয়ালি কাজ করতে পছন্দ করে, অনেক গবেষণা, অনেক বিষয়ের উপরে আমরা কাজ করি, সেখানে আমাদের লেখা যায়, আমাদের দলের নেতাকর্মীদের বক্তব্য যায়। আমরা ঠিক ওইভাবে মাঠে ময়দানে মিছিল বিক্ষোভে মানে পক্ষপাতী না, কারণ আমাদের দলের অধিকাংশ নেতাকর্মী তারা কোনো না কোনো কাজ করে এবং তারা যদি মিটিং মিছিলে আসে তাদের পেটে ভাত জোগানো কঠিন হবে এবং আমরা তো এইভাবে পয়সা দিয়ে মিটিং মিছিলে আনতে পারবো না। আমাদের অর্থনৈতিক সংকট আছে, অর্থনৈতিক স্বাবলম্বী অর্জন করার পরও আমরা এই পদ্ধতির বিরুদ্ধে, কাউকে টাকা দিয়ে মিছিলে আনার পক্ষপাতী আমরা নই। যার কারণে আমাদের গ্রিন পার্টির কনসেপ্টের সঙ্গে মিছিল যায় না। আপনারা হয়তো ভাববেন যে আপনাদের লোকবল কম তাই আপনারা মিছিল করছেন না, এই কথা কিন্তু একদম ঠিক বলেছেন। আমাদের লোকবল মানে একটা স্থানীয়ভাবে কম, মানে যারা খুব স্ট্রাইকিং ফোর্স, মনে করেন পল্টন বেস্ট, প্রেস ক্লাব বেস্ট, আশপাশে কিছু 50% পয়সা দিয়ে আনলাম আর 50% কিছু লোক আসলো যারা আমাদের দল করে, যাদেরকে আমি দুপুরে খাওয়াই, আমরা হাত খরচ দেই বা তাদেরকে পেলে পুষে রাখি, এরকম স্ট্রাইকিং ফোর্স আমাদের কম। ফলে আমরা যে ভাড়া করবো 20 জন আর ভাড়া করবো আমাদের কিছু লোক থাকবে যারা আমার এখানে ঘুরঘুর করবে, তাদের হাত খরচ দিব, মোবাইলের ফ্লেক্সি দিব, তাদেরকে দুপুরে খাওয়াবো, এরকম কিছু বেকার শিকারদের আমরা পালতে পুষতে পারি না, কারণ এটা খুবই সঙ্গত কারণে এটা সম্ভব হয় না। তাই আমাদের গ্রিন পার্টি যারা করেন তারা বিভিন্ন এলাকায় তাদের নিজ কাজ করেন, তারা ছোটো ছোটো অনেক পেশায় ব্যস্ত থাকেন, কিন্তু তাদের কনসেপ্ট তারা গ্রিন পার্টির সঙ্গে শেয়ার করেন, অনেক সময় তাদের বক্তব্য ভিডিও আমরা প্রচার করি।
তাই গ্রিন পার্টি একদম হাতের মুঠোয় ছোট্ট একটি দল নয়, সারা বাংলাদেশে গ্রিন পার্টির পক্ষে বহু অনুসারী সাপোর্টার আছে। তারা চলমান রাজনীতির এই পদ্ধতি, বর্তমান যে রাজনীতি এখন চলে, সেই পদ্ধতির বিরুদ্ধে আমরা রাজপথ উত্তাল করা, বিক্ষোভ মিছিল করা, আক্রমণাত্মক ভঙ্গিতে মশাল মিছিল করা, এটা দুটো কারণে আমরা পক্ষ পেতে না। একটা কারণ হচ্ছে এটা রাজনৈতিক সংস্কৃতির বাইরে, আর তৃতীয় কারণ হচ্ছে যে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নই। কিন্তু আমরা স্বাবলম্বী হলেই এটা করব না, আমরা একটু অন্য সিস্টেমে এগিয়ে যাচ্ছি। আমরা এখানে সিবি নিচ্ছি, যারা যারা চাকরি প্রার্থী বেকার তাদের সিবি নিচ্ছি। সেই সিবিগুলো আমরা এখানে সিরিয়ালি সংরক্ষণ করছি এবং আমরা সেই যারা সিবি দিচ্ছেন তাদের সঙ্গে কথা বলছি এবং যারা চাকরিদাতা তাদের সঙ্গে কানেকশন করার চেষ্টা করছি। যদি কাউকে কাউকে আমরা চাকরি দিতে পারি গ্রিন পার্টির পক্ষ থেকে, সেজন্য আমরা কোনো মানে অনুদান বা আমরা কোনো বখরা বা চাঁদা বা কমিশন নেই না, কিন্তু স্ট্রিক্টলি নিষেধ করা আছে। কেননা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশের বেকার সমস্যার সমাধান করা এবং সেই বেকার যারা তাদের কাজ আমরা একটু খুঁজে দেব এবং যারা চাকরি দিতে পারেন তাদেরকে একটু নক করব। আমাদের এই কার্যক্রমের সঙ্গে যদি কোনো চাকরিদাতার শ্রদ্ধাবোধ ভালোবাসা থাকে তো অবশ্যই আমাদেরকে দু একজনকে চাকরি দিয়ে দিবেন। তাই আমি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা জেলা থানার বেকার যুব সমাজকে অনুরোধ করব যে আপনি যদি গ্রিন পার্টি নাও করেন, আপনি যে কোনো দল করতে পারেন, আপনি দল নাও করতে পারেন, আপনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যে কোনো ধর্মের হতে পারেন, দয়া করে আপনারা যদি আমাদেরকে বিশ্বাস করেন আমাদেরকে ইনবক্স করবেন, আমরা আমাদেরকে ঠিকানা দেব, সেই ঠিকানায় আপনারা বায়োডাটা সিভি পাঠিয়ে দেবেন। আপনাদের একটি কাঙ্ক্ষিত চাকরি হোক সেটা আমরা চাই। এছাড়াও আরও অনেক ছোটো ছোটো ব্যবসায়িক টিপস আছে যেগুলো আমরা আমাদের গ্রিন অর্থনীতির মাধ্যমে দিয়ে থাকি এবং আমাদের আরও অনেক অনেক বিষয়ভিত্তিক কার্যক্রম আছে, রক্তদান থেকে আরও অন্যান্য। আপনারা গ্রিন পার্টিতে যোগ দিতে পারেন এবং গ্রিন পার্টির আদর্শে নিজেদেরকে বিলিয়ে দিতে পারেন। এখানে আমি ব্রাইট বাংলাদেশ থেকে পড়ছি, 300 কোটি টাকা হাতিয়ে নিতে কাগজের কৃত্রিম সংকট দেখানো হয়েছে। দেখেন, এটার একটা করাপশন। অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি পেলেন 14 জন। 10 দিনেও পণ্যবাহী কার্গো ছাড়েনি আরাকান আর্মি। আরাকান আর্মি পণ্যবাহী কার্গো ছাড়েনি 10 দিনেও, সে খবর। এর আগে একবার দুটো কার্গো ছেড়েছিল, সেই নিউজ আমরা করেছিলাম। এবার টিউলিপকে এমপি পদ ছাড়ার দাবি। বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা ডক্টর ইউনূসের। নির্বাচন নিয়ে বিতর্ক ফ্যাসিবাদকে সুযোগ করে দিতে পারে, এটা বলেছেন অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। একবার যদি আমাদের অফিসে আপনারা ঘুরে যান, প্রতিদিনই এখানে হইচই, হট্টগোল এবং চেঁচামেচি হয়, মানুষের কোলাহল হয়। একটু পরে হয়তো আসবেন অনেকেই। আমরা পলিটিক্স ক্লাবের আলোচনা করি, পলিটিক্স ক্লাবের মুখোমুখি। সেই আলোচনায় নানান তথ্য উঠে আসে। আমি চেষ্টা করি যতদূর সম্ভব নিরপেক্ষ থাকার জন্য, যার কারণে আমি অনেক সময় যে পক্ষে কথা বলে তার আমি বিপরীতগুলো তুলে ধরার চেষ্টা করি। কিন্তু আপনার কোনো মনে করবেন না বা মনে করার সুযোগ নেই যে আমি আসলে ওই দল করি। যে যখন যে পক্ষে কথা বলেন, কেউ ইসলামের পক্ষে কথা বলেন, কেউ বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেন, শেখ মুজিবের পক্ষে কথা বলেন, বিপক্ষে বলেন, কেউ হয়তো বিএনপির বিপক্ষে বলেন, কেউ বিএনপির পক্ষে বলেন, নানান ধরনের লোক তো আসে। তো আমি প্রত্যেকের কথা শোনার চেষ্টা করি এবং তাদের কথার ভুলগুলো ধরবার চেষ্টা করি। আমি আসলে প্রফেশনাল এরকম উপস্থাপক নই, কিন্তু আমার চেষ্টা রয়ে গেছে একটি বৃহৎ পরিসরে মানুষের মতামত, মন্তব্য, মানুষের কথা তুলে ধরবার এবং সেইগুলো যতটুকু সম্ভব আমি খণ্ডন করবার চেষ্টা করি যুক্তি দিয়ে। তো
তো আমি এরপরে আরেকটি পত্রিকা ধরলাম, সেটা হচ্ছে পত্রিকার পাতা। পত্রিকার নামই দৈনিক পত্রিকার পাতা। এখানে লেখা আছে তারুণ্যের আগামী। তো তারুণ্যের আগামী, প্রতি মাসে গড়ে 313 জন খুন হয়। অন্তর্বর্তীকালীন সরকারের 5 মাসের বিবৃতি দেওয়া হয়েছে। জানি না কোন কাদের পত্রিকা, কোন মানে পন্থী, বিএনপি পন্থী না আওয়ামী পন্থী, এটা জাস্ট ঘটা করে আমার জানা হয়নি। পুরস্কার নিয়ে বিতর্ক হয়েছে বাংলা একাডেমি, শাস্তির দাবিতে বাংলা একাডেমি ঘেরাও, এইগুলো এই পত্রিকার শিরোনামগুলো দেখতে পাচ্ছি। যেমন উপদেষ্টা এনসিটিভির উপর আস্থা নেই, পাঠ্য বই কিছু চড়া দাম, এটা অন্য পত্রিকা আমি দেখেছি, ঘটনা হয়তো সত্য, কিন্তু এই 5 মাসে 1565 জন খুন হয়েছে, এটা খুবই দুঃখজনক ঘটনা। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি কেউ করছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে আরও বেশি সচেষ্ট হতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ফিরিয়ে আনার জন্য। যতই নির্বাচন দ্রুতই হোক না কেন, যতই 2-4-6 মাস 1 বছর থাকি না কেন আমরা এই অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই বিনষ্ট হতে দেওয়া যাবে না। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতকে শক্তিশালী করেন, লোকবল বৃদ্ধি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর যদি মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হচ্ছেন, তাকে অন্য কোনো সেক্টরে দিয়ে অন্য কাউকে, যোগ্য কাউকে আনার ব্যবস্থা করেন। এখানে কোনো সংকোচের কোনো বিষয় না। বিষয়টা যেহেতু আইন শৃঙ্খলা, যেহেতু এখানে শিরোনাম এসছে প্রতি মাসে গড়ে 313 জন খুন, এটাকে হেলাফেলাভাবে দেখার কোনো কারণ নেই। এবং প্রয়োজনে আরও ভিতরে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ পুলিশের আরও ভিতরে কারা কতখানি অ্যাক্টিভ আছে, কীভাবে মনিটরিং সেল গঠন করেন। আমি নিজেই ব্যক্তিগতভাবে প্রস্তুত আছি, যদি প্রধান উপদেষ্টা আমাকে মনে করেন যে এই মনিটরিং সেলের কোনো না কোনোভাবে আমাকে সম্পৃক্ত করতে চান, আমি আছি। কারণ এই মনিটরিং সেলের একটা আন্তর্জাতিক স্টাইল আছে, এটা আমি খুবই পারদর্শী, আমি বুঝতে পারবো। প্রথমত আমি এই অর্গানোগ্রামটা নিব এবং কারা কোথায় কাজ করছেন, এবং আমার কাজ হবে শুধু ওইভাবে মনিটরিং করা যায় কোথায় কোথায় অপরাধ প্রবণ এলাকা এবং কোথায় কোথায় ওপেন স্ট্রিটে লাইট কম আছে, কোথায় কোন সময় বাস স্ট্যান্ডের ওখানে যাত্রী বেশি নামে ওঠে, কোথায় দিনের বেলায় কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কী কী সিচুয়েশনে জটল হবার সম্ভাবনা আছে। এগুলো একটা দর্শন তত্ত্বের ভিত্তিতে, একটা স্ট্র্যাটেজির ভিত্তিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশকে সেট করতে হবে, যাতে কোনো অবস্থাতেই কিছু একটা অঘটন ঘটে যাওয়ার আগেই পুলিশ নিয়ন্ত্রণে আনতে পারে। সেজন্য আমি মনে করি যে একটা স্বেচ্ছাসেবী টিম সরকার গঠন করতে পারেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাহায্য করতে পারবে, এবং সেই টিমেও আমি কাজ করতে আগ্রহী। এই খবর শোনার আগে এই খবর শুনতে চাই না যে প্রতি মাসে গড়ে 313 জন খুন হচ্ছে, এই খবর শুনতে চাই না। প্রধান উপদেষ্টাকে বলি যে আপনি নড়ে চড়ে বসেন, প্রয়োজনে আপনাকে আরও তথ্য দিয়ে, আরও পরামর্শ দিয়ে আমি হেল্প করতে চাই। যতটুকু কম সময়ই আপনি থাকেন না কেন, কিন্তু আপনি আপনার কাছে আমরা আপসহীনভাবে বলছি যে কোনো অবস্থাতেই শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে দেওয়া যাবে না। আপনি কাকে কাকে উপদেষ্টা বানিয়েছেন, কাকে কোথায় রেখেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা করেছেন বা যাই করেছেন, যেখানে যে যার কাজ করবেন, কিন্তু তাদের কাজের আরও গতি আনার জন্য, তাদেরকে আরও আন্তরিকভাবে কাজ করার জন্য তাদের যেমন ফ্যাসিলিটিস দিতে হবে, ভেহিকেল দিতে হবে, এবং তথ্য প্রযুক্তিকে আরও সমৃদ্ধ করতে হবে। এই এতগুলো মানুষের বসবাস, অপরিকল্পিত নগরায়ন, ঘিঞ্জি, বাজার ঘাট, হাসপাতাল, স্কুল কলেজ, রাস্তাঘাটের জ্যাম, সবগুলো মাথায় রেখে একটা পরিকল্পিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে। তো যাই হোক, এ বিষয়ে আমি আর কড়া বক্তব্য রাখতে চাই না। ঠান্ডা শান্তি হালে 2-1টা তথ্য দিলাম প্রধান উপদেষ্টাকে। বলা হয় যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনি অনেক জ্ঞানী, নোবেল বিজয়ী, কিন্তু আপনার সরকার
অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সবগুলো প্যারামিটার বৃদ্ধি পায়, যদি দ্রব্যমূল্যের বৃদ্ধি পায়, হট্টগোল গণ্ডগোল বাড়ে, ছাত্রদের মধ্যে অসন্তোষ বাড়ে, প্রতি মাসে খুন বাড়ে গড়ে, সব কিছু এর পিছনে হয়তো একটা অসন্তোষ সৃষ্টিকারী গ্রুপকে দায়ী করা যেতে পারে, কিন্তু সরকারের তো এই সমস্ত অজুহাত দিয়ে লাভ হবে না। সরকারের উচিত হবে যে কোনো প্রকারই হোক এগুলোকে কন্ট্রোল করা, সব ক্ষেত্রে দমন পীড়ন নীতি না, কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করতে হলে আরও কিছু টেকনিক আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। মানে পুলিশ গুলি করে ছাত্র মেরে আন্দোলন থামালো বা এরকম না, বা খুবই মানে মনিটরিং না করে, মোটিভেশন না দিয়ে, শুধু দমন পীড়ন দিয়ে কিন্তু রাষ্ট্র চালানো যায় না। তাছাড়া দমন পীড়নের এই পথে সরকার এখনো যায়নি, তবে কিছু কিছু অভিযোগ তো আছে। মাদ্রাসার শিক্ষক বা অন্যান্য বিক্ষোভ দমন পীড়ন নিয়ে সরকার কিছুটা অ্যাগ্রেসিভ ভাবের দিকে যেতে পারে বা যাচ্ছে। বিটিএমসি সব মিলে লিস্ট দিতে চাই, বাণিজ্য উপদেষ্টা বলেছেন সব লিস্ট দিয়ে দেবেন। আপনি আসছেন কয়দিনের জন্য, আপনারা হয়তো বছর খানেকের মধ্যে নতুন সরকার আসবে, এই সময় একটা লিস্ট দেওয়ার কি আছে? আর জানি না এটার ভিতরে মানে সুবিধা অসুবিধা কি, তবে কিছু বিষয় আছে যেগুলো একটা নির্বাচিত সরকারের সিদ্ধান্তের বিষয়, সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার হাত না দেওয়াই ভালো। প্রণয় ভার্মা বলেছে ঢাকা দিল্লি সম্পর্ক পারস্পরিক স্বার্থ থেকে যাবে, এটা আমি আগেই বলেছি। বাড়ছে অনৈক্য, সংশয়, সন্দেহ, জটিল সমীকরণের রাজনীতি, এই পত্রিকার শিরোনাম এসেছে, পত্রিকার নামই হচ্ছে পত্রিকার পাতা। অনিষ্টতায় ধুঁকছে বস্ত্র খাত, রোহিঙ্গা সহায়তা অব্যাহত রাখায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে ডক্টর ইউনূস। সব বেসরকারি বিশ্ববিদ্যালয় নিবন্ধনের আওতায় আনার কাজ চলছে। সব বেসরকারি বিশ্ববিদ্যালয় নিবন্ধনের আওতায় আর কাজ চলবে না, নিবন্ধন দিয়ে দেন। আপনাদের এই ভোগীযোগী আমার ভালো লাগে না। সব রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়ে দেন, সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নিবন্ধন দিয়ে দেন, যাচাই বাছাই ছাড়া। নিবন্ধন দেওয়ার পরে তাদেরকে টাইম দেন, 3 মাস দেন না, 6 মাস দেন না, 1 বছর দেন, যে এর মধ্যে যদি এই শর্ত পূরণ করতে না পারো তোমার নিবন্ধন বাতিল হয়ে যাবে। মানে বাংলাদেশে যে বুদ্ধিজীবীর এত অভাব, মানে আমি চিন্তাই করতে পারি না, এত বুদ্ধি নিয়ে বাস করে এরা। আমার থিওরিটা অ্যাপ্লাই করেন, আমার থিওরিটা মাথায় নেন, সকল রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়ে দেন, বলেন যে এই তারিখের মধ্যে আবেদন করো, তোমার কেন্দ্রীয় কমিটি থাকলে হবে, গঠনতন্ত্র থাকলে হবে, তুমি আবেদন করো। কেন্দ্রীয় অফিস আছে কিনা এই হেরা পড়ে, এটাও দরকার নেই এখন। কেন্দ্রীয় কমিটি থাকবে এবং একটা গঠনতন্ত্র থাকবে, এটা দিয়ে অ্যাপ্লাই করবা রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য। হ্যাঁ, অ্যাপ্লাই হয়ে গেল 2000, 5000, 10,000, 1 লাখ, তাতে তো সমস্যা নেই আপনার। আপনি প্রত্যেকের নিবন্ধন দিয়ে দেন। যদি 1 লাখ রাজনৈতিক দল আবেদন করে, 1 লাখ নিবন্ধন দিয়ে দেন, নিবন্ধন ফালাই দেন। আপনার 1, 2, 3, 9,99,000 দিয়ে দেন। তারপরে আপনি টাইম দেন। কতদূর টাইম দেবেন? আপনি একটা সময় দেন, যে সময়ের মধ্যে এই ক্রাইটেরিয়া ফিল আপ করো। ফিল আপ করার পরে যদি করতে না পারো, যা করতে পারবে না, তাদের আবার একটা গ্রেস পিরিয়ড দেন। দেওয়ার পরে যারা একদম ফেল হবে, যারা এবার করে দেখা হলে তারা রাজনৈতিক দল চালানোর মতো যোগ্য না, বা তাদের মধ্যে সেই জ্ঞান প্রজ্ঞা নেই, তাদের সেই গঠনতন্ত্র ঠিক নেই, তাহলে সেই গঠনতন্ত্র সংশোধন করার ব্যবস্থা করেন, রাষ্ট্রীয় তত্ত্বাবধানে কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করেন এবং সেগুলো কারেকশন করার ব্যবস্থা করেন। তারপরে যারা রাজনৈতিক দল করছেন তাদের মধ্যে দেখেন যারা চাঁদাবাজি করে, কি করে না করে, মনিটরিং করেন। যেগুলো খারাপ তাদেরকে ওয়ার্নিং দেন, এবং একটা সময় পরে আপনি যদি 6 মাস টাইম দেন, 1 বছর টাইম দিন, তারা একটা সময় পরে দেখা গেছে 50% নিবন্ধন ক্যান্সেল হয়ে গেল, আর বাকি 50%-এর 25% নিবন্ধন হ্যাং হয়ে গেল। মানে এটা কি বলে, নিবন্ধন বাতিল করা হলো না, কিন্তু তাদেরকে স্থগিত করা হলো। আর বাকি 25% নিবন্ধন অ্যাক্টিভ থাকলো, এবং তাদেরকেও বলবেন যে তোমরা এই শর্ত ফিল আপ করো, নাহলে আগামী এত বছর পরে তোমার নিবন্ধন বাতিল হয়ে যাবে বা স্থগিত হয়ে যাবে। দিস ইজ দ্য পলিসি। এখন রাজনৈতিক দল বেশি থাকা লাভ কি? লাভ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে এই যে রাষ্ট্র একটা বিরাট মানুষের বসবাস, এখানে নানান রকমের সুবিধা অসুবিধা আছে, নানান প্যারামিটারে মানুষ তার দুঃখ দুর্দশার কথা বলে, নানান রকমের
মানে মানুষের অর্থ সহায়তা, ট্যাক্স কালেকশন, আবার দেশের উন্নয়ন, রাস্তাঘাটকরণ, হাসপাতালের উন্নয়ন, সব কিছু মিলে এই যে একটা বিরাট একটা মানে হযবরল অবস্থা, এইগুলোকে ওয়াচ টিমের মতো এই 1000 রাজনৈতিক দলের নেতারা দেখবে। কিন্তু আপনাদের লাভ হবে। আর আপনারা যদি মনে করেন যে বসে বসে আপনারাই খাবেন সব কিছু, বা আওয়ামী লীগ বললেন, বিএনপি বলেন, বা যারা এখন অন্তর্বর্তীকালীন সরকার রাজনীতির উইং খুলতে চাচ্ছেন, আপনারা যদি মনে করেন যে না আপনারাই সব খাবেন, সব করবেন, সব দেখবেন, হয়তো আপনারা 10-12টা রাজনৈতিক, 15-20টা, 30টা, 24টা বেশি রাজনৈতিক দল আপনারা নিবন্ধন দেবেন না। রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি উঠাই দেওয়া উচিত। কিসের নিবন্ধন? আপনি কি রাজনৈতিক দলকে ভাতা দেন? রাজনৈতিক দলকে মাসে মাসে ভাতা দেন? তাদেরকে অফিস খরচ দেন, অফিস ভাড়া দেন, কিন্তু তাদেরকে কোনো নির্বাচনী প্রচার কাজের জন্য এক্সট্রা কোনো বেনিফিট দেন? কিছুই দেন না। আপনি নিবন্ধন দেবেন কিসের? তারপরও বললাম, নিবন্ধন যদি দেন, হয়তো নির্বাচন দাঁড়ালে তাদের নামে ব্যালট পেপারের ছবি টুবি আনতে হয়, তো সেগুলো তারা আপনারা খরচ দেয় না? যারা নির্বাচনে দাঁড়ায় তারা কি জামানতের টাকা দেয় না? তারা কি একটা খরচের টাকা দেয় না? তাহলে আপনারা এত ভয়ের কারণ কি? 5000 রাজনৈতিক দল থাকে, 5000 রাজনৈতিক দল থাকলে 5000 রাজনৈতিক দলের কাজ 5000 রাজনৈতিক দল করবে, এবং কে ভালো কে মন্দ সেটা তাদের কাজের মাধ্যমে উঠে আসবে। পত্রপত্রিকা আপনারা নিবন্ধন দেন না, কিসে? অনেক টাইট করে রাখছেন, কারণ পত্রপত্রিকা যে ছাপাক, পত্রপত্রিকায় ভুয়া খবর আসলে সেগুলো আপনি মনিটর করেন যে এই খবরগুলো ভুয়া আছে, এইগুলি ঠিক করো, নাহলে তোমার ক্যান্সেল হবে লাইসেন্স। হাজার হাজার রাজনৈতিক দল থাকে এবং হাজার হাজার রাজনৈতিক দলের জন্য হাজার হাজার পত্রপত্রিকা থাকে, তাহলে কেউ তো আর বলবে না যে আমার খবর মিডিয়ায় ছাপায় না। এত কনজাস্টেড কেন আপনারা? এত সংকীর্ণ মনা কেন? আমি পড়ছিলাম পত্রিকার পাতা, সবসময় দামে কম সেজন্য না, মূল্য 5 টাকা, কিন্তু আমি চেষ্টা করি সাধারণ কম দামি পত্রিকাগুলো যাতে সবাই পড়ে, যাতে তাদেরও কিছু ব্যবসা হয়, যেহেতু পত্রপত্রিকা তো ব্যবসার একটা ব্যাপার। তো সেখানে তারা অ্যাড কালেকশন করে সেই পত্রিকাগুলোতে। এখন সঠিক খবরগুলো দিতে হবে, সেই সঠিক খবর যদি কেউ না দেয় তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন। যেমন সব বেসরকারি বিদ্যালয় নিবন্ধনের আওতায় আনার কাজ চলছে, গুড, ভেরি গুড, কিন্তু কাজ যে চলতে বছর বছর লাগাই দেবেন তা না, নিবন্ধন দিয়ে দেন, তারপরে আপনি আস্তে আস্তে খুঁজেন তার কোথায় কোথায় সমস্যা আছে। কারো হয়তো নিজস্ব ভবন থাকা দরকার, এরকম যদি আইন থাকে তাহলে প্রয়োজনে সরকারকে বলেন যে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টার কাজ, তাদের লেখাপড়ার মান খুবই ভালো, এই তাদের সমস্যা, তাদের আর্থিক অনটন আছে, দরকার সরকারিভাবে প্রণোদনা দেন, তাদের লোন দেন, তাদের জমি দেন, নিজস্ব আবাস, নিজস্ব ভবন গড়ে তোলার জন্য। রাষ্ট্র এত কঞ্জুস হলে চলবে না, এবং রাষ্ট্র এত কঠিন নিষ্ঠুর হলে চলবে। রাষ্ট্রকে হতে হবে উদার, এবং সেরকম একটি রাষ্ট্রই আমরা আশা করছি। পত্রিকার পাতা, এই পত্রিকার পাতা থেকে আমি এখন চোখ ফিরিয়ে অন্য পত্রিকায় যাব। ফেসবুকে আসিফ নজরুল বলছে বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের ভুল বোঝাবুঝি কাম্য নয়। তা ভুল বোঝাবুঝি কাম্য নয় বললে তো হবে না, ভুল বোঝাবুঝি তো সৃষ্টি করা হচ্ছে। ছাত্রদেরকে রাজনৈতিক ট্রাকে আনার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, সে চেষ্টা করা হতে পারে, কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় করা হলে আমরাও বলতে পারি যে আমাদের জন্য কিছু পৃষ্ঠপোষকতা দেন। আমরাও তো একটা রাজনৈতিক দল, গ্রিন পার্টি। কালকে আমরা আমাদের আলোচনায় টক শোতে এসব কথা তুলেছিলাম। যাই হোক, এরপরে আমরা আর একটা পত্রিকা যেতে পারি, সেটা হচ্ছে গণমুক্তি। গণমুক্তি পত্রিকা দেখে আমার এই গণমুক্তি পার্টির কথা মনে পড়ে। আব্দুল মোমেন আমাদের এখানে প্রতিদিন আসে, টক শো করে। বিকল্প শ্রমবাজারের সুযোগ ইউরোপে। এবার এমপি পদ ছাড়তে হতে পারে টিউলিপকে। সালেউদ্দিন বলছে এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কার বেশি প্রয়োজন। সবকে বলছে চীন আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়নের অংশীদার। সার্জিস বলছে হলে আমাদের বাধ্যতামূলক ছাত্রলীগের রাজনীতি করতে হয়েছে। তখন সার্জিস ছাত্রলীগ করতো বা যাই করতো, বলেছে আমার তখন বাধ্যতামূলক করতে হয়েছে। কথাটা একদম উড়িয়ে দেওয়া যায় ঠিক হবে না, বাধ্যতামূলকভাবেই করেছেন অনেকে। 3 মাস গুলশান 2 এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। গ্রেপ্তার পরোয়ানা, র্যাবের সাবেক ডিজির বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা। বাংলাদেশের সব মার্কিন সহায়তা বন্ধ। ইউএসএইড বাংলাদেশ কার্যালয়ের পরিচালক রিচার্ড আয়রন সংস্থাটির সঙ্গে চুক্তিবদ্ধ সব স্থানীয় উন্নয়ন সংগঠনের জন্য এই নির্দেশনা জারি করে দেন।
একটা খুবই দুঃখজনক ঘটনা আমি অন্য একটা পত্রিকায় দেখেছি, সেটা হচ্ছে ছাত্রীনিবাস থেকে জবি শিক্ষার্থীর মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ, ঝুলন্ত লাশ উদ্ধার। আগের খবর পত্রিকায় পেয়েছিলাম, ইভিএম কেনায় দুর্নীতির অনিয়ম খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। জল কামান ও সাউন্ড গ্রেনেডে ইবতদায়ী শিক্ষকরা ছত্র ভঙ্গ। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার KM শফিউল্লাহর ইন্তেকাল। অন্যান্য পত্রিকাও পেয়েছি, সেটা হচ্ছে ড্রোন উড়ানোর নিয়মে কঠোরতা আসছে। দেখুন ভাই, ইউটিউবারদের কিছু করে কমে খাওয়ার যে ড্রোন, সেটাতে আবার বেশি টাইট দিতে যায় না। তারাও একটু, বিশেষ করে ইউটিউবাররা কিন্তু ড্রোন যারা ব্যবহার করে ইউটিউবাররা, তারা অনেকটাই অরাজনৈতিক। তারা এই রাজনৈতিক কন্টেন্ট দিলে সেইগুলোতে ইনকাম করতে পারে না এইভাবে। এই জন্য তারা দৈনন্দিন জীবন, সবুজ বৃক্ষ, নীল আকাশ, এই সমস্ত বলে, প্রসারিত প্রগাঢ় নদী, হ্যাঁ, মানুষের চালচিত্র, এইগুলো ইউটিউবাররা করে। তো ইউটিউবারদের পেটে লাথি মারার দরকার নাই। তবে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষার্থে কোনো রকমের আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটে কিনা সেটা দেখার জন্য ড্রোনের উপরে একটা মনিটরিং থাকা দরকার। সিইসি বলেছেন, ডিসেম্বরে নির্বাচন চাইলে সব প্রস্তুতি অক্টোবরের মধ্যে সারতে হবে। গণমুক্তি, আমি গণমুক্তির এই পত্রিকার সবগুলো শিরোনাম হয়তো টাচ করেছি, আপনারা দেখেছেন। এরপরে আমরা যেতে চাই আরেকটা পত্রিকা, পাঞ্জেরি। পাঞ্জেরি আমি প্রথমেই পড়েছি, পাঞ্জেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। এখন আমি দুটো কথা বলে আজকে আমার লাইভ শেষ করব। আজকে বাংলাদেশ থেকে আমি শিরোনামগুলো পড়বার চেষ্টা করলাম, আর আপনাদেরকে বলে রাখি ব্যক্তিগতভাবে আমি একটু অসুস্থ, আর আমার করোনা হয়েছিল 2বার, 21-22 অথবা সম্ভবত। তো আমি প্রথমবার 11 দিন অক্সিজেনের মধ্যে ছিলাম হাসপাতালে, এবং আমার মনে আছে যে আমার সহধর্মিণী সবসময় 24 ঘন্টায় আমার কাছে থাকতেন, এবং জীবনের হুমকি উপেক্ষা করে, মানে করোনা অসুস্থ সম্পর্কে আমার ধারণা আছে যে করোনা হলে অনেক স্ত্রী তার স্বামী, অনেক স্বামী তার স্ত্রীকে ছেড়ে চলে গেছে, এবং অনেক লোমহর্ষক ঘটনা আছে যে আত্মীয় স্বজন কেউ তার কাছে আসেনি। আমার ক্ষেত্রে এমনটি হয়েছে, কেউই আমার সামনে আসেনি, আমার হাসপাতাল অবধি পৌঁছে দিয়েছেন, সাথে আমার ছোটো ভাই ছিলেন, বা আমার আরেকজন খালাতো ভাই আমাকে অতটা দূরে ঠেলে দেননি, কাছে ছিলেন, রাসেল, এবং আরও অন্যান্য যারা কাজিনরা, তারা দূর থেকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করেছেন। কিন্তু খুব কাছে আসবার মতো 2-4 জনের বেশি আমি নাম বলতে পারবো না। একবার হাসপাতালের কাছে কাছে গেটের পাশে আমার ভাইরা এসেছিলেন, আর অন্যদের কাউকে আমি দেখিনি। আর খুবই, এটা নিয়ে আমি খুবই মানে না বিড়ম্বনা প্রকাশ করছি না, বা আমি দুঃখ প্রকাশ করছি না, যে এটা এমন একটা অসুখ করোনা, যে করোনায় মানুষের সংস্পর্শে মানুষ আসলে মানুষ মৃত্যুবরণ করে। কিন্তু আমি কৃতজ্ঞ, আমার সহধর্মিণী আমাকে ছেড়ে যায়নি, এবং আমাকে 24 ঘন্টায় সময় দিয়েছে, এবং যার কারণে আমি যখন সকালবেলায় বাথরুমে যেতাম, আমার সাথে যেত, এবং অক্সিজেন খুলেই আমাকে বাথরুমে যেতে হতো। অক্সিজেন খুলে যখন আমি বাথরুমে যেতাম, তখন ওই আমি বাথরুমের কাজ শেষ করে ঠিক মানে যাকে বলে শৌচ কার্য সম্পাদন করে আমার লাঠি ভর করে আমার বিছানায় আসতে আমি সময় শেষ হয়ে যেত, মানে আমি নিঃশ্বাস নিতে পারতাম না, এবং আমাকে সঙ্গে সঙ্গে মাস্ক পরিয়ে, অক্সিজেন মাস্ক পরিয়ে দেওয়া, মানে খুবই একটা লিমিটেড সময়ের মধ্যে
আমাকে বাথরুম সারতে হতো, এবং এটা এইভাবে 11 দিনই ছিল। অক্সিজেন ছাড়া আমি মোটেই থাকতে পারতাম না, এবং এই 24 ঘন্টা আমাকে আপনারা শুনলে হয়তো কষ্ট পাবেন। এই যে দুটো বিছানার মাঝখানে ফ্লোরে যে এই জায়গাটুকু থাকে, সেখানে আমার স্ত্রী পাটি বিছিয়ে ওখানে থাকতেন। তো মানে আমি 11 দিন পর আমার অক্সিজেন খুলে দেওয়া হলো, এবং আমি তারপর বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে বাসার অবস্থা লণ্ডভণ্ড। আমার মেয়ে বা ভার্সিটি পড়ুয়া, আমার ছেলে, কিছুটা ছেলে সম্পর্কে আপনাদের হয়তো ধারণা আছে, বিশেষ চাইল্ড, স্পেশাল চাইল্ড। সব মিলিয়ে আমি ওই যাত্রায় বেঁচে গেলাম। তার পরের বছর আবার করোনা হয়েছিল, ভর্তি হয়েছিলাম, তখন আবার ভেবে থাকতে হয়নি কাউকে, কারণ পরের বছরের করোনাটা আমার একটু কম আক্রান্ত হয়েছিলাম। অক্সিজেন সেরকম একটা দেওয়া লাগেনি প্রথম 1-8 দিন বাদে। তো যাই হোক, এর মধ্য দিয়ে তার আগে আমার করোনা হওয়ার আগে 19 সালে বা 18 সালে আমার ভীষণ রকমের, 18 বা 17 সালে আমার সঠিক খেয়াল নেই, ভীষণ রকমের চিকনগুনিয়া হয়েছিল, এবং তারও বেশ কয়েক বছর আগে আমার ডেঙ্গু হয়েছিল। এগুলো শরীরের উপরে ধকল গিয়েছে। তো এই করোনা হওয়ার পরে আমার লাংসের কন্ডিশন খুব খারাপ ছিল। আমি প্রায় বছরখানেক হাঁটতে পারতাম না। আমি প্রায় বছরখানেক লাঠি ভর করে হাঁটতাম, এবং আমি প্রায় সময় খুবই দুর্বল থাকতাম। আমি মাঝে মাঝে পল্টন আসতাম। আমার একদিন মনে আছে যে আমি পল্টনে মানে সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে যাব রাজশাহী হাবিবুর রহমানের সাথে। হাবিবুর রহমান একটা বিআরটিসি বাসে উঠে পড়লো, আমাকে উঠতে হবে। আমি যখন বাসের স্টিয়ারে পা দেবো, কিন্তু তখন আমার কোনো বাসের স্টিয়ারিংয়ে পাটা ওইভাবে উঠতো না। তো ফলে দেখা গেলো যে আমি যতটুকু পা উঠাইলাম, বাসের মধ্যে উঠতে পারলাম না। আমি ওইখানে রাস্তার মধ্যে পড়ে গেলাম, এবং একদম ধুলোই গড়াগড়ি হয়ে গেল। অদূরে দাঁড়িয়েছিলেন আমার মেজো ভাইয়া এফ আহমেদ খান রাজীব, উনি হয়তো আশ্চর্য হয়ে গেলেন যে এভাবে পড়ে গেল। তো যাই হোক, রিক্সাওয়ালারা আমাকে টেনে তুলল, এবং আমি এভাবে বহুবার রাস্তার মধ্যে পড়ে গেছি। তারপরে বহুবার আমি লাঠি ব্যবহার করতাম, বিশেষ করে আফতাবনগর এলাকায় যখন চলাফেরা করতাম, এবং মাঝে মাঝে নিঃশ্বাসে কষ্ট হতো। তো এখন আল্লাহর রহমতে অনেকখানি ভালো, যদিও এর মধ্যে বেশ কয়েক বছর চলে গেছে, কিন্তু শারীরিক দুর্বলতা রয়ে গেছে। লাংসের কন্ডিশনটা এখনও চেক করা হয়নি। এর মধ্যে সংসার ধর্মের অনেক ধকল সামলাতে হয়, ছেলে মেয়ে, স্ত্রী, পরিজন, সংসার, ঘর ভাড়া। তার মধ্য দিয়ে ব্যাংক থেকে চাকরি ছাড়ার পর 17 সাল থেকে এই 25 সাল একরকম ঝুলন্ত অবস্থায় আছি। তার মধ্য দিয়ে দেশের মানুষের জন্য কাজ করা, দেশের মানুষের পক্ষে কথা বলা খুবই ডিফিকাল্ট, সো টাফ। এবং অনেকেই হয়তো আমাকে অভিসম্পাদ করে যে তুমি রাজনীতি করো কেন, রাজনীতি কোনো ভালো মানুষ করে কি না, বা অনেকে হয়তো আমাকে দুর্নীতি পরায়ণ প্রমাণ করার চেষ্টা করেন যে তুমি হয়তো ভবিষ্যতে সুযোগ পেলে সুযোগ গ্রহণ করবা, দুর্নীতিবাজ হয়ে যাবা। তা আমি বোঝানোর চেষ্টা করি, দেখুন আমার এই নির্বাচনের আগেই নগদ 50 লাখ টাকার অফার ছিল, আমি নেইনি। হয়তো বা তারাও মনে করতে পারে যেহেতু আমি মানে আশঙ্কা ছিল ধরা পড়ার বা ভয়ের, সেজন্য হয়তো নেইনি, এরকম হয়তো অনেকে প্রমাণ করবার চেষ্টা করতে পারে যে নিরাপদ না হয় হয়তো তুমি নাওনি। কিন্তু আসলে আমি নিজের মন থেকেই আপনাদেরকে জানাই, নিরাপদের জন্য না, আমি আমার সততার কারণেই আমি নিইনি। আমি একদম পাই টু পাই সত্তা না, কীরকম অসৎ আপনাদেরকে ব্যাখ্যা করি। যেমন দেখা যাচ্ছে যে হয়তোবা আমি একটি জায়গায় মোটরসাইকেলে যেতে পারি ওভার, সেটা আমি হয়তো বাসে যাই, কিংবা আমি দেখা যাচ্ছে যে রিক্সায় যেতে পারি বাসায়। হয়তো আমার বাসায় তো আমার রিক্সা দিতে হয়, আমি হয়তো রিক্সায় বা বিভিন্ন খরচ আমি হেঁটে যাই, তখন ওই 20 টাকা বাঁচে আমার, রিক্সা ভাড়াটা 20 টাকা বাঁচে। এই 20 টাকা হয়তো আমি আমার অনুসারীদেরকে দিই, যারা আমাকে ভালোবাসে, বা যারা হয়তো বা তারা স্বাভাবিক ভদ্রলোক, হয়তো বা তারা পথেরও ভিখিরি হতে পারে, অসহায় মানুষ হতে পারে।
যে কোনো মানুষই হতে পারে। আমি প্রতিদিন কিছু না কিছু, আমি এটাকে দান বলবো না, আমি আমার নিজের খরচের টাকা, নিজের খাবারের টাকা বা নিজের, এটাতে আমি একটু সৎ না, মানে এইভাবে আমি একটু অসৎ। যে আমি হয়তো আমার স্ত্রী যে খাবারটা দিয়ে দিচ্ছে, আমার স্ত্রীকে না জানিয়ে হয়তো ওই খাবারটা আমি আরেকজনকে দিয়ে ভাগ করে খাচ্ছি। তখন আমার হয়তো স্ত্রীকে বিষয়টি যাতে বোঝাতে না হয় যে আমি রোজ রোজ কাউকে না খাওয়াই দিচ্ছি, তখন আমার স্ত্রীকে বলি যে ঠিক আছে, এটার আমি বলি না যে আমার সঙ্গে আর কে খায়। তো এটা এটা আমাকে স্ত্রীর কাছে গোপন রাখতে হয়। তো সেই হিসাবে আমি একজন অসৎ। এবং আমাকে আমার কাছে যে টাকা থাকে, হয়তো ধরো দেখা গেল যে 100 টাকা আছে, আমি 20 টাকার 4টা পত্রিকা কিনলাম, 20 টাকা একজনকে দান করলাম। আমি তো সবসময় বলতে চাই এটা দান না, তাকে একটু মানে গিফট করলাম, এটাকে কি ভাষায় বলবো আমি জানি না, একটা খাবার কেনার টাকা দিলাম। বা আর একজন হয়তো 20, এরকম করে দেখা গেল যে আমি নিজের রিক্সা ভাড়া, নিজের নিজের জন্য বরাদ্দকৃত টাকা আমি খরচ করে আমি হেঁটে বাসায় যাই, এরকম হয়। যাই হোক, আজকে আর দীর্ঘ আলোচনা করব না। আলোচনা আজকের বাংলাদেশের সংবাদপত্রের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালোর সঙ্গে থাকবেন এবং বাংলাদেশের রাজনীতিকে পরিশুদ্ধ করার জন্য একটি সৎ, যোগ্য, উদার এবং ভালো মানুষের সমন্বয় জন্য কাজ করে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। আমার সন্তান, দুজন সন্তান আছে, তাদের জন্য দোয়া করবেন এবং আমার সন্তানের মাতা, তার জন্য দোয়া করবেন, যিনি আমাকে হাসপাতালে মৃত্যুর ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়ে তুলেছেন, তার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।